তুমি জানলে কি করে? রিপা বলল। শান্ত যাওয়ার সময় ওর মাকে বলে গেছে যে সে কোথায় যাচ্ছে। আহানা বাসার সামনে দাঁড়িয়ে ভাবলো সে কি রেস্টুরেন্টে যাবে নাকি যাবে না। গেলে তো অনেক ভালো হয়, শান্তর বিপক্ষে কিছু প্রমাণ পাওয়া যাবে। এবার থেকে শান্তকে কন্ট্রোলে আনাও যাবে। ভাবতে ভাবতে সে হাতের পার্সের ভিতরে টাকা গুনল। গুনে গুনে 20 টাকা আছে, 2টা 10 টাকার নোট, আর রেস্টুরেন্টটাতে যেতে 30 টাকা লাগে। মায়ের কাছে তো কোনো টাকা নাই, আহানার কাছে টাকা আরও আছে, তবে সেগুলো তাদের বাসায়। আবার তাদের বাসায় যেতে হলে সন্ধ্যাও হয়ে যাবে। আমি বরং আসার সময় হেঁটে আসবো। আহানা তাই একটা রিক্সা নিল। কোনো মতে রেস্টুরেন্টের কাছাকাছি আসলে তারপর বাকিটা হেঁটে যাওয়া যাবে এই ভেবে তো রিক্সাওয়ালা ওকে রেস্টুরেন্টের 1 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে। আহানা ওনাকে জিজ্ঞেস করলো রেস্টুরেন্টটা কোথায়। উনি বললেন সোজা গিয়ে বামে। আহানা এবার জোরে সোরে হাঁটা ধরেছে। আহানা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দালানের দিকে তাকালো। মুখ খানিকটা উঁচু করেই তাকাতে হয়েছে, এত বড় দালান, 19-20 তলা হবে, ইয়া বড় দালান। 6 তলা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, মানুষ বসে গসিপ করতেছে এটাও দেখা যাচ্ছে, কারণ দেয়ালের গ্লাস স্বচ্ছ। তো যেমন ভাবা তেমন কাজ। আহানা লিফটে উঠে আসতেছে, সেখানে মনে মনে সে মহা খুশি। আসার সময় নিতুর থেকে ক্যামেরাও এনেছে, এইটা দিয়ে ভালো মনের ছবি তুলে শান্তকে ব্ল্যাকমেল করবে সে। রেস্টুরেন্টে এসে এইদিক ওদিক তাকিয়ে একটা কোণায় সে শান্তকে দেখলো। শান্ত বক বক করে কথা বলেই যাচ্ছে, আর তার সামনে মনে হয় একটা মেয়ে বসে আছে। চুল দেখে মনে হয় মেয়ে, ইয়া বড় বড় চুল। আহানা লুকিয়ে লুকিয়ে শান্তদের পাশ থেকে কয়েকটা সিট দূরে এসে বসেছে। ওড়না দিয়ে ঘোমটা দিয়ে ক্যামেরা অন করলো। সে পিছন থেকে করচ করচ করে কয়েকটা ছবি তুললো, আরও কয়েকটা তুলতে যাবে। এই সময় ওয়েটার এসে হাজির। দাঁত কেলিয়ে সে বলল অর্ডার দিতে। আহানা পড়ল মহাবিপদে। তার কাছে তো 1 টাকাও নেই। কি করবে সে? রেস্টুরেন্টে এসেছে যখন কিছু তো খেতেই হবে, তা না হলে তো ওরা ওকে বসতে দিবে না। আহানা সব দিকে ভেবে বলল, ওই যে লোকটা দেখছেন আমার ভাইয়া হয়, টাকা ওনার থেকে নিয়েন। আমি এখানে আসছি আমার ভাইয়ার তদারকি করতে। এখন আপাতত একটা আইসক্রিম দিয়ে যান। ওয়েটার হেসে চলে গেল। আহানা এবার ছবি তুলবে মেয়েটার মুখ সহ। এগুতে এগুতে অনেকটা কাছে চলে এসেছে। সে ক্যামেরা ঠিক করে ভালো করে ছবি তোলার জন্য মেয়েটার দিকে তাকাতেই আহানা 440 ভোল্টের ঝাটকা খেয়ে গেল। এটা দেখি পোলা। আহানা ইয়া বড় হা করে কাছে এসে ছেলেটার চুল ধরে দেখতে লাগলো। তারপর ছেলেটার গোঁফ ধরে টানাটানি শুরু করে দিল। সে শান্ত আহানাকে দেখে চমকেছে, তার চেয়ে বেশি চমকেছে আহানা যখন ছেলেটার চুল আর গোঁফ টানাটানি শুরু করে দিয়েছে। শান্ত কিছু বুঝে উঠতে না পেরে আহানাকে টেনে ছেলেটার কাছ থেকে সরিয়ে আনলো, না হলে সে আর একটুর জন্য ছেলেটার চুল দাড়ি সব তুলেই নিয়ে আসতো। আহানা শান্তর দিকে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করে বসলো, আর সেটা হলো, আগে বলুন এটা মেয়ে না ছেলে? শান্ত ফিসফিসিয়ে বলল, তুমি এখানে কি করতেছো? আমার প্রশ্নের উত্তর দিন। অবভিয়াসলি ছেলে, গোপ দেখে না, যেটা ধরে টানছিল এতক্ষণ। গোফ তো দেখেছি, সাথে 1 হাত লম্বা, মাথার চুলও দেখতেছি, তাই কনফিউশনে আছি এটা কি আসলে। শান্ত ছেলেটাকে এক্সকিউজ মি বলে আহানার হাত ধরে দৌড়ে নিয়ে আসলো। শোনো, এটা আমার ক্লায়েন্ট, ওনার সাথে মিট করতে এসেছেন। তুমি এখানে এসেছো কেন সেটা বলো। বেটা না বেটি, কইতে আপনার এত সময় লাগে কেন? হ্যাঁ বুঝি না আমি। এটা ছেলে, কথা শুনে নয় তুমি? অনেক ছেলেরা চুল বড় রাখে এমন, আগে দেখো নি? বাহ বাহ, তো ভালো, দেখা হয়ে গেছে, যাও এখন। না যাব না আমি।
কেন যাবে না? আমি আপনার জিএফকে দেখতে এসেছি। শান্ত ভুরু কুঁচকে এবার পুরো বিষয়টা বুঝলো। তারপর হাত গুটিয়ে বলল, আচ্ছা, এইবার বুঝলাম আমার পিছনে গোয়েন্দাগিরি করো। বাপ রে বাপ, হাতে দেখি নতুন ক্যামেরাও আছে। আসেন, আপনাকে মিট করাই আমার জিএফ এর সাথে। না না, দরকার নেই। আরে আসেন আসেন। শান্ত আহানার হাত মুঠো করে ধরে টেনে সিটে বসিয়ে দিয়ে নিজেও ওর পাশে বসে পড়ল। আহানার ঢোক গিলে যেতে যেতে জানালার সাথে লেগে গেছে। মিট দিদার, ওর নাম দিদারুল হক, আমার ক্লায়েন্ট। আর দিদার, উনি হলেন পাশের বাসার আন্টি টাইপস টিম। মানে সে আজ এসেছে আমার আর আমার জিএফ এর গোপন পিক তুলতে। দিদার হেসে বলল, আর সে তোমাকে তোমার জিএফ দেবেছে? হ্যাঁ, এবং ছবিও তুলে ফেলেছে মুখ না দেখেই। ভেরি ফানি। তা এই ছবি দিয়ে উনি কি করতেন? সে আমাকে ব্ল্যাকমেল করতো। বাহ, কি আইডিয়া। ম্যাম, আপনার আইসক্রিম। আহানা আইসক্রিমের দিকে তাকিয়ে তারপর শান্তর দিকে তাকালো। ভায়ার্ত স্বরে বলল, খাবো না আমি। শান্ত ওয়েটার থেকে আইসক্রিম নিতে নিতে বলল, মারবো না তোমাকে, মারা চেয়েও কঠোর শাস্তি দেবো আমার পিছনে লাগার জন্য। আহানার হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে শান্ত দিদারকে বিদায় দিল। তারপর আহানার দিকে ঘুরে বসে তার হাতে থাকা কফির মগে চুমুক দিল। আহানা আইসক্রিম খাচ্ছে আর মনে মনে ভাবছে কি করে রক্ষা পাবে সে। এই মেয়ে, আহানা আইসক্রিম মুখে দিতেই শান্ত এই মেয়ে বলল। তাই ওর গলায় আইসক্রিমে থাকা বাদাম আটকে গেল। কাশতে কাশতে বলল, কি? তোমার আমি হাড়ে হাড়ে চিনি। চিনছেন তো ভালো করছেন, আবার বলার কি আছে? আজ তোমার হাত পা ভেঙে তারপর বাসায় নিয়ে যাব। কেন এমন করবেন আপনি? শান্তর পিছনে কোনো গোয়েন্দা লাগলে তারে শান্ত এমনি এমনি ছাড়ে না। আর হলো কথা জিএফ এর, আমার এসব ইন্টারেস্ট নেই। মা যাকে বলবে তাকেই বিয়ে করে দেবো। ও, দেখি ক্যামেরা দেখাও। না দেখবেন আপনি, একদম ধরবেন না ক্যামেরা। তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। দেখি দেখাও আমাকে। না দিব না। শান্ত আরো এগিয়ে গেল আহানার দিকে। আহানা ভয়ে পিছিয়ে গিয়ে হাতে থাকা আইসক্রিম এক চামচ শান্তর গালে লাগিয়ে দিল। একদম লেপ্টে শান্ত চোখ বন্ধ করে টেবিল থেকে টিস্যু নিয়ে মুখ মুছতে গিয়ে থেমে গেল। আহানা বোকার মতো তাকিয়ে আছে আর হাতে থাকা ক্যামেরাটা পিছনে লুকাচ্ছে। শান্ত আহানার গায়ের ওড়না দিয়ে মুখ মুছে নিল। আহানার কোনো রিয়াক্টই করলো না, কারণ এখন তার একটাই কাজ, আর সেটা হলো ক্যামেরা লুকানো। শান্ত মুখ মেশা শেষ করে আহানার হাত চেপে ধরলো কিছুটা জোরেই। আহানার হাত মুচড়াতে মুচড়াতে বলল, তাও ক্যামেরা দিব না আমি। শান্তর সাথে জোরাজুরিতে পারল না আহানা। শান্ত ক্যামেরা নিয়েই ছাড়লো। তারপর দেখলো আহানা মোট 14টা ছবি তুলেছে। সবগুলোতে শান্ত হেসে তাকিয়ে আছে। সামনে বসা লোকটির দিকে শান্ত অফিসের কথা বলার সময় মাঝে মাঝে হেসেছিল। আহানা ঠিক ওই সময়টায় ছবি তুলেছে, যেন ওর মা মনে করে ওইটা সত্যি ওর জিএফ। আচ্ছা, বাকি ছবিগুলোতে মেয়ের চুল তুলেছ সব। হাই রে, আমাকে ফাঁদে ফেলা সব তৈরি করে নিয়েছিলে বেকুবের গোষ্ঠীটা। আহানা টেবিলের নিচ দিয়ে বের হয়ে এক দৌড় মেরেছে। ততক্ষণে শান্ত সামনে তাকিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ইশারা করলো। দারোয়ান আহানার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। সাথে সাথে আহানা পিছন ফিরে তাকিয়ে দেখলো শান্ত হাসতে হাসতে আসতেছে এদিকে। কখনো আপনার ব্যাপার নিয়ে গোয়েন্দাগিরি করব না, আপনার কসম। সরি, আর করবো না এমন। বাসায় যাব, আন্টি আর আম্মু তো অপেক্ষা করছে, তাই না? যাবো তো। শান্ত ক্যামেরাটা দারোয়ানের হাতে দিয়ে বলল ছবি তুলতে। কিসের পিক? শান্ত মুচকি হেসে আহানার কোমরে হাত রেখে টান দিয়ে কাছে নিয়ে আসলো। তারপর গায়ের থেকে জ্যাকেটটা খুলে দূরে সরিয়ে রেখে দারোয়ানকে বলল, এমনভাবে ছবি তুলতে যেন শান্তর মুখ না ওঠে। আহানা চোখ বড় করে
দূরে সরতে নিতে গিয়েও পারল না, কারণ শান্ত ওকে ভালো করে ধরে রেখেছে। দারোয়ান কয়েকটা ছবি তুলে দিল। ততক্ষণ শান্ত ক্যামেরা হাতে নিয়ে হেসে বলল, পারফেক্ট, এবার এগুলো আমি আহানার বিরুদ্ধে ইউজ করব। আহানা ছবিগুলো দেখে বলল, এটা তো আপনি। তো কথাটা তুমি জানো আর আমি জানি, জ্যাকেট খুলছি কেন? যাতে কেউ আমাকে না চেনে। শান্ত তাচ্ছিল্যের হাসি দিয়ে টেবিলের ওপর থেকে জ্যাকেটটা নিয়ে বিল দিতে চলে গেল। আহানা বোকার মতন চেয়ে দাঁড়িয়ে আছে। সে এসেছিল একজনকে ফাঁসাতে, আর এখন সে নিজেই ফেঁসে গেছে। এসব ভেবে কপাল চাপড়াতে চাপড়াতে বেরিয়ে গেল সে। ধুর, আর জীবনের পিছনে গোয়েন্দাগিরি করতে আসবো না। আমি এখন যদি মাকে দেখাই এই ছবিটা, না না, মা তো চিনবে ওনাকে, মুখ না দেখলেও বডিতেও চেনা যায়। সেটাই। এই মেয়ে, কই যাচ্ছ তুমি? আহানা হাঁটা থামিয়ে শান্তর দিকে তাকালো। আপনার কি? কথা সুন্দর মার্জিত ভাবে বলবা, নাহলে ছবিটা আন্টিকে দেখিয়ে দেবো। মা আপনাকে দেখলেই চিনে ফেলবে, মুখ না দেখলেও। চিনবে না, দেখিও। শান্ত গিয়ে কারে বসলো। আহানা মুখ বাঁকিয়ে হাঁটা ধরেছে সোজা। শান্ত ওকে একবার ডাকলো না। আহানা সেদিকে নজরও নাই, তার মাথায় খালি ঘুরতেছে। মা কি চিনবে যেটা শান্ত? যদি না চেনে, ক্যামেরাটা হাইজ্যাক করতে হবে, না হলে আহানা তুই মস্ত বড় বিপদে পড়তে চলেছিস। শান্ত কার ঘুরিয়ে কিছু দূর গিয়ে থামলো আবার। আহানা দেখলো না, সে এখনো ভাবতে ভাবতে হাঁটতেছে। শান্ত গ্লাস নামিয়ে চেঁচিয়ে বলল, এত ভাবনা দেখিয়ে কারে ওঠো, তাহলে তোমার চুল ছিঁড়ে তারপর তোমাকে ওঠাবো আমি। আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। কারে বসে আহানার কাছে এসে কোমরে হাত দিয়ে বলল, আপনার সাথে যাব না আমি, আপনি যান। ফাইন, যেও না। কথাটা বলে শান্ত চলে গেল। আহানা মুখ বাঁকিয়ে আবারও হেঁটে চলছে। শান্ত বাসায় ফিরে ফ্রেশ হয়ে একটা চিপস হাতে নিয়ে বারান্দায় বসে খাচ্ছে, আর কোলে ল্যাপটপ রেখে অফিসের খুচরো কাজ করে যাচ্ছে। চিপসটা ফ্ল্যাট ফ্রি, এখনকার যুগে এসব চিপস খাইলেও লাভ। সন্ধ্যা 7টা বাজতে চলল। আহানার মা চিন্তিত হয়ে এসে শান্তর রুমের দরজায় নক করল। কয়েকবার নক করার পর শান্ত বারান্দা থেকে এসে দরজা খুলতেই উনি সবার আগে জিজ্ঞেস করলেন শান্ত জানে কিনা আহানা কোথায়। আহানার ফোন অফ। ও, তো শান্ত আর কিছু বলল না, সোজা ঘড়ির দিকে তাকালো। 7টা 2 বাজে। শান্ত দেরি না করে এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে কারে উঠতে যেতেই দেখলো দূর থেকে আহানাকে দেখা যাচ্ছে। কোমরে হাত দিয়ে টেরা বেঁকা হয়ে আসতেছে সে। এই মেয়েটা নিজে তো পারেশানিতে পড়বে, সাথে আমাদেরও ফেলবে। আহানা কচ্ছপের স্পিডে হেঁটে হেঁটে আসতেছে। শান্তদের বাসার গেটের কাছে এসে হাঁপিয়ে ভিতরে ঢুকতে যেতেই দেখলো শান্ত চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে। কি? তখন আমার সাথে আসলে কি হতো তোমার? তুমি জানো আন্টি কত টেনশন করছে। আহানা কথার উত্তর না দিয়ে হেঁটে চলতেই শান্ত ওর হাত ধরে আটকিয়ে বলল, এতটা ইরেসপন্সিবল কেন হও তুমি? তুমি যা চাও সেটাই হবে সবসময়। তুমি ভুলে যাও কেন যে কোনো সময় তোমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে? এইটুকু জ্ঞান নেই তোমার? আহানা তার হাতের দিকে তাকিয়ে হাত ছাড়িয়ে নিল। শান্ত ওর হাতের দিকে চেয়ে দেখলো লম্বাটে লাল দাগ হয়ে আছে ওর হাতে। সত্যি করে বলো তো কি হয়েছিল? আপনি যেটা ভাবছেন সেটা হয়নি। কারোর সাহস নেই আহানের সাথে বেয়াদবি করবে। আমি আসার সময় পড়ে গিয়েছিলাম, তাই হাতে ব্যথা পেয়েছি, আর কিছু না। কথা শেষ করে আহানা চলে গেল। শান্ত পিছন পিছন আসলো ওর। কি রে আহানা, কই ছিলি তুই? ওই আসলে টিউশনিতে ছিলাম আজ, তাই একটু দেরি হয়ে গেল। কোনো রকম বাহানাটা দিয়ে সে চলে গেল রুমের দিকে। শান্ত সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেও রুমে ফেরত গেল। পরের দিন ভোর হতেই শান্ত ঘুম থেকে উঠে সবার আগে তার সূর্যমুখী বাগানটার দিকে গিয়ে একবার ভালো করে দেখে নিল। আহানা নেই। এবার শান্তি বাগানটা ভালো মতন দেখে এসে শান্ত আবার গিয়ে শুয়ে পড়েছে। আবার সকাল 9টা বাজতেই শান্ত ঘুম থেকে উঠে পড়ল। রেডি হয়ে অফিসে যাবে। উঠে বসে চোখ কসলাতে কসলাতে সামনে তাকিয়ে দেখল তার রুমের সোফায় নৌশাদ হাত পা ছড়িয়ে বসে বসে
ফোনে গেমস খেলছে। আর পাশেই বিন ব্যাগে রিয়াজ বসে কার সাথে কথা বলছে, আবার মাঝে মাঝে ফোনে চুমুও খাচ্ছে। এই কি রে তোরা এই সময় কখন এলি? নৌশাদ ফোন থেকে মুখ তুলে কিছুক্ষণ চেয়ে রইল শান্তর দিকে, তারপর সোফার একটা কুশন নিয়ে শান্তর মুখে মেরে দিল। শান্ত কুশনটা মুখ থেকে সরিয়ে বলল, গাইজ, এখন এটা বলবো না যে আহানার সাথে আমার কিছু চলে। হ্যাঁ অবশ্যই চলে। আমরা তো ভাবতাম অহনার সাথে তোর জাস্ট ঝগড়ার কারণে বান্দরবনে মিট হয়েছে, বাট এখন তো দেখছি মেয়ে বাসা পর্যন্ত পৌঁছে গেছে। মাই গড, তলে তলে এত! আর তুই আমাদের চিটে ফুটেও জানালি না। শ্যামন ইউ। যেটা ঘটেনি সেটা জানিয়ে কি হবে? রিয়াজ ফোনে কথা বলা শেষ দিয়ে শান্তর দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, ঘটেছে তো অনেক কিছুই, আর আমরা আজ জানলাম। হিলে নৌশাদ, আমরা শান্তর কিছু হয় না। উফ, বললাম তো আহানার সাথে আমার কোনো রিলেশন নেই। ও জাস্ট আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে, ব্যাস। হইছে হইছে, আমাদের বোঝাতে হবে না। নৌশাদ আর রিয়াজ গাল ফুলিয়ে শান্তদের ডাইনিং রুমের দিকে চলে গেল। শান্ত কুশনটা নিয়ে এখনো বসে আছে বোকার মতো। এই বন্ধুগুলো সব সময় উল্টাপাল্টা বোঝে, আজও ব্যাপার একটা। আন্টি আজ আসি আমরা, আপনি কিন্তু সময় করে আমাদের বাসায় আসবেন। শান্তর মা আহানার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকে হাসলেন। ওনাকে বিদায় দিয়ে আহানা আর তার মা তাদের বাসায় ফেরত আসলো। বাসায় এসেই আহানা জলদি করে তৈরি হয়ে ভার্সিটির দিকে চলে গেছে। শান্ত ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসেই দেখলো নৌশাদ আর রিয়াজ আপেল খাচ্ছে আর চোখে ওকে দেখছে বারবার। শান্ত ওদের পাশে বসে বলল, কি তো তোরা কি চাস এখন? এরকম করে তাকাস কেন? আমরা কিচ্ছু চাই না, আমরা জাস্ট বুঝতেছি না তুই আমাদের সাথে আগে সব শেয়ার করতি, আর এখন ইয়া বড় বড় টপিক গোপন করে রাখছিস। দিস ইজ আনস্টেবল। সূর্য বাসায় ঢুকতে ঢুকতে বলল, রিয়েলি হতাশাজনক। আসেন আসেন, আপনারাই বাকি ছিল, আপনি ইয়েও শুরু করেন। তো কি করব আমরা? যাই হোক, এরকম খোটা দিতে আসিনি আমরা রিয়াজের পরশুদিন আংটি বদল। তোরে তো ফোন দিলে তুই ব্যস্ত থাকস, আজ এখানে এসে বুঝলাম কেন এত ব্যস্ততা। আচ্ছা আসিস কিন্তু। বিয়ে সব ঠিকঠাক তোর রিয়াজ? হ্যাঁ, কার সাথে? নমি? হ্যাঁ শান্ত, আহানাকে নিয়ে আসিস, না হলে কণা তোরে একা পেয়ে চিবাই চিবাই খাবে। ভাই তাহলে আমি আসবো না, এই কণা মেয়েটা অনেক ডেঞ্জারাস, আর মিন গায়ে পড়া স্বভাব একবারে আমার ভালো লাগে না। রিয়াজের চক্করে মাইন কাজ চিপাই পড়তে হয়েছে আমাকে। আংটি বদলে সে বসবে নাকি? আরে কি কস? আমার নাওমের একমাত্র বেস্ট ফ্রেন্ড হলো কণা। কণা তো সবার আগে আসবে। তাহলেই হলো রে, আমি আমেরিকার ট্রিপে চলে যাবো, তাও তোর আংটি বদলে আমি আসবো না। ভিডিও কল দিস ভাই, লাইভ দেখে নেবনি। তা হচ্ছে না, সরাসরি আসতে হবে তোকে, না হলে তোরে বাসা থেকে লোক ধরিয়ে উঠিয়ে নিয়ে যাব আমি। তুই জানিস তো কোনা আমাকে কি পরিমাণটাই না ডিস্টার্ব করে। তুই ছেলে হয়ে ওকে ধমক দিতে পারিস না? তোর গায়ে লাগে ওকে ধমক দিলে? ধমক? কতবার ধমক দিছি, তাদের যদি ঠিক না হয় তো আমি কি করব? আহারে শান্ত মিয়া, নিজে সুন্দর রূপ পাইয়াও বিপদে পড়ছে। যা বের হতো না, আমি দেখছি কি করা যায়। শান্ত রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে কার ড্রাইভ করতে করতে ভাবতেছে কি করে রিয়াজকে বোঝাবে যে তার দ্বারা ওর এঙ্গেজমেন্টের আশা পসিবল না। কারণ কণা মেয়েটা ওর জন্য জাস্ট পাগল, এত পাগল যে শান্তকে একবার দেখলে আর ওর পিছু ছাড়ে না। কেমনে কি করবে? আহানা রূপার সাথে আইসক্রিম খাচ্ছে আর হাসতে হাসতে হাঁটতেছে রোডের কিনারা দিয়ে। শান্ত ভাবনার মধ্যে থেকে কার মোড়ে ঢোকালো, ঠিক তখনই কারের সাথে ধাক্কা লেগে আহানা আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট করত, তাও ভয়ে আর বাতাসেই ধুম করে পড়ে গেছে। সে শান্তর হুঁশ আসতেই কার থামিয়ে ফেলল সে, তারপর নেমে এদিক ওদিক তাকালো। কারোর কোনো ক্ষতি হলো না তো আহানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে বলল, চোখ কি আল্লাহ দেয়নি? শান্ত আহানার কথা শুনে পিছনে তাকালো। আহানা আবার শান্তকে দেখতে পেয়ে চোখ বড় করে বলল, ও আমার তো ভাবা উচিত ছিল এই বাদামের কে করতে পারে, আপনি ছাড়া আর কে হতে পারে? আহানা, মেজাজ গরম করবো না একদমই। আরে এটা শান্ত না? ও মাই গড! রূপা থাম, আমাকে কথা বলতে দে।
আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? এমনি তো মেজাজ গরম, আমার মেজাজ আরো বিগড়াবো না। কেন? কি করবেন? হ্যাঁ কি করবেন? শান্ত আর কিছু বলল না। কারে উঠে বসতেই রূপা চিল্লাতে চিল্লাতে বলল, শান্ত ভাইয়া প্লিজ ওর কথায় কিছু মনে করো না। ওর মাথায় তো শুকনো গোবর ঠাসা আছে। আমার সাথে কথা বলুন না প্লিজ। শান্ত ভ্রুকুচকে বলল, তোমাকে একটা অ্যাডভাইস দিই, তোমার বান্ধবীকে একটু মানুষের মতো মানুষ করো। এরকম ঝগড়ায় লেগে থাকলে কবে না জানি মাথা ফেটে মরে যায়। কথাটা শুনতে পেয়ে আহানা কাছে এসে বলল, কি বললেন আপনি? আমার মাথা ফেটে আমি যাবো? তুই মরবি দেখিস। নাউজুবিল্লাহ। আহানা এসব কি বলিস তুই? কথার কে ছিঁড়ে তোর? কার সাথে কি বলতেছিস? শান্ত চলে গেছে। ততক্ষণে রূপা আহানাকে ঝাঁকিয়ে বারবার জিজ্ঞেস করতেছে, আহানা এরকম করে কথা বলে কেন? শান্তর সাথে আহানা কিছু না বলেই হাঁটা ধরল। উল্টো দিকে শান্ত অফিস রুমে এসে বসতেই কল আসলো সূর্যের। হ্যাঁ বল সূর্য। আমরা এখন রিয়াজের বিয়ের শপিং করতে এসেছি, আংটি বদলের। তুই আসবি? দূর, কিছু ভাল লাগে না আমার, তোরা কর শপিং। তুই এখনো কনাকে নিয়ে ভাবছিস? আচ্ছা শোন, এক কাজ কর, কনাকে বলিস তোর এনগেজমেন্ট হয়ে গেছে, তাহলেই তো হলো। আরো বিশ্বাস করবে? আহানাকে নিয়ে আসিস, বলিস আহানা তোর হবু বউ, তাহলেই হয়। আমাকে ভূতে ধরে নাই, আর আহারা রাজিও হবে না, এত বড় মিথ্যার দরকারও নাই। ফাইন, আসিস না পরশু, রিয়াজ তোকে কাঁচা গিলে খাবে সেদিন। কথাটা বলে সূর্য লাইন কেটে দিল। শান্ত অনলাইনে একটা গিফট চুজ করে অর্ডার দিয়েছে। রিয়াজের আংটি বদলের দিন দিবে ওকে। কথা হলো কর্নার থেকে রক্ষা পাবে কি করে? সূর্য যে বুদ্ধিটা দিল তাতে কাজ হবে, কিন্তু আমি রাজি না। আর ওই আহানাকে এখন অফারটা দিলে ভাব দেখাবে প্রচুর, ঝগড়া শুরু করে দেবে। তার উপর আমার হবু ওয়াইফের অভিনয় কেনই বা করতে যাবে? সারাদিন ধরে অফিসে থেকে শান্ত ভাবল কি করে কি করবে। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরতেই দেখলো নিতুর রুমে আহানা নিতুকে পড়াচ্ছে। শান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে খাবার খেতে খেতে ভাবল কর্নার জ্বালানো থেকে আহানার সাথে ঝগড়া করব, সেটাই বরং ভালো হবে। শান্ত খাওয়া শেষ করে সোফায় বসে আহানাকে ডাক দিল। আহানা শুনেও না শোনার ভান করে নিতুকে পড়াচ্ছে। আপু, ভাইয়া তোমাকে 3বার ডেকেছে এই নিয়ে। শুনলাম, তুমি পড়ো, আমি এখন ব্যস্ত তাই যাব না। শান্ত তো নিজের রাগকে কন্ট্রোল করার সব চেষ্টা করেছে। এরকম ভাবওয়ালি মেয়ে সে আর দুটো দেখেনি। এক দেখেছে শেরশা কণাকে, আর এক দেখেছে এই আহানাকে। যেভাবেই ফ্যাক্টরি তো খুলে বসে আছে, মেয়েরা শান্তর জন্য পাগল হয়ে যায়। আর এই মেয়েকে দেখো, ঘুরেও তাকায় না। এই মেয়ে। আহানা নিতুকে বাংলা প্রতিশব্দের কয়েকটা উদাহরণ লিখতে দিয়ে উঠে এসে কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা? গরুর মতো ডাকতেছেন কেন? আমি গরু? হুম। তাহলে তুমি গাভী। আমি গাভী? কি বললেন আপনি? আমাকে এত বড় কথা বলে অপমান করতে পারলেন? আমাকে যে গরু বললা সেটা অপমান হলো না? গরু তো ঠিক আছে, কিন্তু গাভী কিরকম শুনে? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন একবার। ছি 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 ছি, আমার ইজ্জতটুকু রাখলো না। শান্ত গালে হাত দিয়ে ভাবতে লাগলো, যে গাভী তো বললো, জাস্ট তাই বলে, এমন সিনক্রেট করে কি আছে? এটা বুঝি অপমান হলো? আহানার রাগ বেড়ে যাচ্ছে। দ্রুত গতিতে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে, আর এক লেভেল পার হয়ে গেলেই। কথা হলো শান্তকে মেরে নিজের মার খাওয়ার শখ নেই বলেই আহানা ঠান্ডা হয়ে বলল, কিসের জন্য ডেকেছেন সেটা বলেন। আসো না, আমার পাশে বসো। আহানা তো মনে হয় আকাশ থেকে ধুম করে মাটিতে এসে পড়েছেন। কান কি ঠিক আছে ওর? ভুল শুনলো নাকি স্বপ্ন দেখছে? সে স্বয়ং শান্ত কিনা ওকে পাশে বসতে বলেছে? আঙ্গুল দিয়ে কান গুটিয়ে তারপর চোখ ডলে আবারও তাকালো। সে শান্ত ভ্রুকুচকে আহানার কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। শেষে হালকা করে নিঃশ্বাস ফেলে বলল, সত্যি সত্যি বসতে বললাম, এত ঢং করার কিছু নেই তো। আহানার কেন জানি সন্দেহ হচ্ছে, যার কারণে সে শান্ত থেকে সবচেয়ে দূরে সে সোফার সিটে আছে। সেখানে গিয়ে বসে পড়তেছে।
শান্ত ওর দিকে ফিরে বলল, কাল বাদে পরশুদিন আমার সবচাইতে প্রিয় বন্ধু রিয়াজের আংটি বদল, তো আমি সেখানে যেতে চাই। তো জান, আমি কি ধরে রেখেছি নাকি? পুরো কথা তো শুনবা। সেখানে রিয়াজের সাথে যার বিয়ে হবে, আই মিন নওমি, সেই নওমির একটা বেস্ট ফ্রেন্ড আছে, নাম হলো কণা। কণা আমাকে অনেক ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে সে কাটা দিয়ে কাটা তোলে, তাই তো? শান্তর মাথা চড়ক গাছ। উঠে এসে 2 হাত দিয়ে আহানার গলা টিপে ধরে ওকে সোফার সাথে লাগিয়ে ধরতে মন চাচ্ছে, কিন্তু না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। শান্ত 2 হাতের আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। কি? তুমি আমার সাথে পরশুদিন যাবে অনুষ্ঠানে। কি জন্য? আমার এই কাজ নেই, পরশুদিন আমার ভার্সিটিতে যেতে হবে, পারবো না আমি। তার উপর বিকেল থেকে টিউশন নেই। হইছে, আর কিছু আছে? আবার 6টা থেকে 7টা পর্যন্ত নিতুলকে পড়ানোর পর আর কোনো কাজ নেই। ভেরি গুড। আংটি বদল সন্ধ্যাতেই হবে। তুমি তাহলে যাচ্ছ আমার সাথে? না, যাব না আমি। কেন যাব? আপনার মতো ঝগড়ুটে একটা লোকের সাথে আমি কেন যাব? কেন যাবে, তাই তো? আচ্ছা, ভাবতে দাও 1 সেকেন্ড। ভাবলাম তোমার আর আমার তোলা ছবিটা মনে হয় এবার প্রয়োগ করার সময় এসেই গিয়েছে। আহানা ঢোক গিলে উঠে দাঁড়িয়ে চুপচাপ শান্তর মায়ের রুমের দিকে ছুটল। রুমের মাঝখানে এসে বকবক করে শান্তর নামে এক গাদা নালিশ করল সে। তারপরেও শান্তর মায়ের কোনো সাড়া না পেয়ে এগিয়ে এসে দেখল শান্তর মা হুইল চেয়ারে বসা অবস্থায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। আহানা কপাল চাপড়াতে চাপড়াতে পিছন ফিরতেই দেখল শান্ত ক্যামেরাটা হাতে নিয়ে ঘুরতেছে। দেখুন, আপনাকে আমি ভয় পাই না। এই ছবি দেখে মা চিনে যাবে এটা আপনি। ওকে, তাহলে চলো সামনাসামনি আন্টিকে দেখাই ছবিটা, তারপর উনি কি বলেন দেখা যাক। আহানা নিতুর রুম থেকে ব্যাগটা নিয়ে চলে যেতে যেতে বলল, আমার বইয়ে গেছে আপনার হেল্প করার। বাসা থেকে বেরিয়ে আহানা রিস্কা নিল না, হেঁটেই চলল। ভাড়া যেটা আছে সেটা দিয়ে কাল ভার্সিটিতে যাবে। কোনো মতে বাসায় পৌঁছে গেল যে তখন 7:23 বাজে। হাঁপাতে হাঁপাতে 1 গ্লাস পানি খেয়ে হাতের ব্যাগটা বিছানায় রেখে বসলো সে। মা মুড়ি আর বিস্কিট আনতে আনতে বললেন, তোর কি কোনো ছেলেকে পছন্দ? আহানা ভূত দেখার মতো মুখ করে মায়ের দিকে চেয়ে আছে, তারপর থতমত খেয়ে বলল, ওই না তো। তাহলে শান্ত যে বলল তোকে নাকি কোন ছেলের সাথে রেস্টুরেন্টে দেখেছে, ছবি নিয়েও কি সব বলছিল। শান্ত হারামি, তোরে আমি কেটে টুকরো টুকরো করে পাটায় বেটে কিমা বানাবো। উফ, উনি তো আন্দাজেও কথা বলেন। শোন আহানা, এসব নিয়ে তোকে বলি একটা কথা। এতদিন আমি ভাবতাম হয়তো শান্ত আর তার মাকে কখনো খুঁজে পাবো না, তাই আশা করতাম তোর জন্য যেন একটা ভালো ছেলে পাই। কিন্তু যখন শান্তকে পেয়েই গেছি, তো আমি নিশ্চিত বিয়ে হলে তোর শান্তর সাথেই হবে। তাই অন্য কারোর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হোস না, কেমন? এসব কি বলে তুমি? আমি তাও বিয়ে করবো ওই ঝগড়ুটেটাকে? দরকার হলে বিয়ের দিন পালাবো, তাও ওরে বিয়ে করে জীবন নষ্ট করবো না। সারাদিন খালি ঝগড়াই করে। আহানা মুড়ির বাটি নিয়ে আরেক দিকে ফিরে বসলো। মা কাছে এসে আহানার সামনে বসে বললেন, শান্ত কিসের ছবির কথা বলতেছিল রে? তুই কি সত্যি সত্যি প্রেম প্রেম করতেছিস? এটা কিন্তু ঠিক না আহানা। আমরা 2 পরিবার মিলে ঠিক করেছিলাম তোদের বিয়ে দিব, আর তুই কি না বাড়াভাতে ছাই দিতে যাচ্ছিস? মা শোনো, আমি ওই শান্তকে বিয়ে করবো না, ব্যাস। শুনে রাখো কথাটা। এখন ভাত দাও, ভাত খাবো। মুড়িতে পেট ভরে নেই আমার। মা রান্নাঘর থেকে আলুর ভর্তা আর খালি ভাত এনে দিল। আহানা মুখ বাঁকিয়ে বলল, আর কিছু নাই? আর কি পোলাও থাকবে? মাসের কয় তারিখ খবর আছে তোর? এই আলুটাও আমি পাশের বাড়ি থেকে ধার করে এনেছিলাম। বলেছিলিস না চাকরি খুঁজবি, টিউশনির টাকাতে তো চলে না আর। কেন, আমার শান্তনা বললো তোমার সব ফেরত দিয়ে দেবো। সেটা যেদিন ফেরত দিবে সেদিন বললেই তো আনা যায় না, কত বড় ব্যাপার। তুই বরং চাকরি খোঁজা শুরু কর। শোনো মা, আইএ পাশের সার্টিফিকেট দিয়ে এই জামানায় কোনো চাকরি পাওয়া যায় না, তো আমি চেষ্টা করে যাচ্ছি। সামান্য বেতনের হলেও হবে। আহানা আলুর ভর্তা দিয়ে কোনো রকম ভাত খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোর হতেই আম পাতা হাতে করে সে হাঁটা ধরেছে। মা পাতিল সব নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছেন। এগুলো মেজে তারপর ভাত বসাবে। এতদিন শান্তদের বাসায় থাকায়
এইগুলো মজা হয়নি। আহানা ভাত খেয়ে তারপর ভার্সিটিতে যাবে। আহানা এখন হেলে দুলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ওর মনে হলো সে শান্তকে দেখেছে। শান্ত পকেটে হাত ঢুকিয়ে গলির ভিতরের দিকে যাচ্ছে।